নিজের বয়স আর আমার বয়স দেখেছো? আমি 25 আর তুমি সবে 22, বাচ্চা একটা ছেলে। এখনো পর্যন্ত নিজের দায়িত্বটুকুই নিতে শেখোনি। মৌরির কথায় মনে মনে বিরক্ত হলো রোদ্দুর। ছোটবেলা থেকেই পছন্দ করে আসা মেয়েটাকে নিজের করে পেতে আর মাত্র কয়েকটা পদক্ষেপ। প্রিয় জিনিসটাকে অন্যের হতে দেখাটা যে কতটা কষ্টসাধ্য সেটা এই কদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে সে। ভাগ্যিস হবু বর পালিয়েছে, নয়তো বেশিক্ষণ এসব সহ্য করতে না পেরে হয় লোকটাকে উল্টোপাল্টা কিছু খাইয়ে অসুস্থ করে দিত, এখন আবার মৌরিকে বিয়ে করার জন্য বহু কাঠখড় পোয়াতে হচ্ছে। জেদ ধরে বাবা মাকে রাজি করিয়েছে। এত বড় সুযোগটা সে কী করে হাতছাড়া করবে? রোদ্দুর ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আমি বুঝতে পারছি না আপনি পাড়ার আন্টিদের মতো আচরণ কেন করছেন, যেখানে আমাদের দুজনের পরিবারই রাজি। তোমার আমাকে পাড়ার আন্টিদের মতো মনে হলো? সেটা কখন বললাম? আমি বলেছি আপনি তাদের মতো আচরণ করেছেন। আমি তো বাবাকে বুঝিয়ে ক্লান্ত, তুমি একটু বুঝিয়ে বলো। আমি এই বিয়ে করতে পারবো না। তোমার কথা হয়তো শুনবে, রোদ্দুর সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি বলতে পারবো না। আর আপনাকে বিয়ে করতে আমার তো কোনো আপত্তি নেই, আমি দিব্যি রাজি আছি। রোদ্দুরের এহেন কথায় মৌরি তাজ্জব বনে যায়। এই ছেলে বলে কি? মৌরি বুঝিয়ে বলার চেষ্টা করে বলে, তুমি বুঝতে কেন পারছো না? ব্যাপারটা বড্ড বেমানান। আর বড়রাই বা সায় দিচ্ছেন কেন? কারণ আমি রাজি আছি তাই। রোদ্দুর, হ্যাঁ, আপনি চাইলে আমি শুধুমাত্র আপনার শেখ আবরার রোদ্দুর হয়ে থাকব। মাথা ধরে যাচ্ছে মৌরির। এই ছেলেকে সে কিছুতেই বোঝাতে পারবে না। যত কিছুই বলুক এই ছেলে সেই রাজি হওয়াতে আটকে আছে। ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে মৌরির। এখন আমার চোখের সামনে থেকে যাও তো, তোমার সাথে কথা বাড়াতে মোটেও ইচ্ছে করছে না আমার। যাহ বাবা, আমি আবার কি করলাম? রোদ্দুর, আমার মাথা ধরেছে, আমি একা থাকতে চাইছি। তুমি কি প্লিজ বাইরে যাবে? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখুন, আমি আমার মতামত ফুপাকে জানিয়ে দিয়েছি। বিয়ে করতে হলে আপনাকেই করব, আর অন্য কারোর সাথে আপনার বিয়ে হতেই দেব না। আপনার গন্তব্য আমাদের স্থির হবে ইনশাল্লাহ। বড় বড় পা ফেলে ঘর থেকে চলে গেল রোদ্দুর। মৌরি বিছানার উপরে বসে পড়ল। তার মাথা কাজ করছে না। শেষ মুহূর্তে এসে ইপ্তি এটা কী করে বসলো? ওর যদি বিয়ে না করারই থাকতো তাহলে আগেই বলে দিত। এভাবে মানুষের সামনে ফেস লস করানোর কোনো মানে হয় না। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, না জানি তারা কি ভাবছে। হয়তো ভাববে মেয়েরই কোনো ত্রুটি রয়েছে। রোদ্দুর চলে যাওয়ার মিনিট পাঁচেক পর খালিদ হাওলাদার এলেন। মৌরি উঠে দাঁড়ালো। সে ভেবেই নিয়েছে তার বাবা অন্তত রোদ্দুরের এই বাচ্চামি সিদ্ধান্তকে সমর্থন করবেন না। কিন্তু মৌরিকে ভুল প্রমাণিত করে খালিদ হাওলাদার বললেন, নিজেকে তৈরি করে নাও, রোদ্দুরের সাথেই তোমার বিয়েটা হচ্ছে। আমি বুঝতে পারছি না ওর কথা তোমরা সবাই কেন মেনে নিচ্ছ। কারণ আমি বাবা, আর তোমার মা বেঁচে থাকলে ঠিক এমনটাই করতেন। এই বিষয়ে আমি আর কোনো আর্গিউ করব না, আমার সিদ্ধান্তই শেষ কথা। তাই বলে সবে ভার্সিটি পড়ুয়া পিচ্চি ছেলেকে বিয়ে করতে হবে আমায়? সবচেয়ে বড় কথা, ও আমার কাজিন হয়, ওকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না বাবা। কেন পারবে না? কাজিন বিয়ে অহরহ হচ্ছে। তোমার পছন্দেরই তো মূল্য দিয়েছিলাম, কি পেলাম শুনি? চুপসে গেল মৌরি। ইপ্তি যে তার সাথে এভাবে প্রতারণা করবে সেটা কি সে জানতো নাকি? লজিক কাজে দিল না। অকেজো মস্তিষ্ক ইপ্তির প্রতি বিতৃষ্ণা তীব্র জানান দিচ্ছে। খালিদ হাওলাদারও চুপ করে নেই। মৌরিকে আজ রাজি করাতেই হবে। এছাড়া যে আর কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। খালিদ হাওলাদার পুনশ্চ বললেন, এখন আমি যা সিদ্ধান্ত নেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। ইটস অ্যান অর্ডার, গট ইট। মৌরি এখনও তার ভাবনা জগতেই হারিয়েছে। খালিদ হাওলাদার প্রস্থান নিলেন। বৈঠকখানায় কাজী অপেক্ষা করছে অনেকক্ষণ যাবৎ। ওনার আরও দুটো বিয়ে পড়ানো বাকি রয়েছে। লাগাতার কল করছে অন্যান্য বিয়েবাড়ি থেকে। অ্যাডভান্সের টাকা আগেই নিয়েছেন। খালিদ হাওলাদার বৈঠকখানায় এসেই বিয়ের কার্যক্রম শুরু করার নির্দেশ দিলেন। কিছুক্ষণ আগের ঘটনা। ভরা মজলিসে চাপা গুঞ্জন। সবাই যেন বিমূঢ় দৃষ্টে তাকিয়ে রয়েছে খালিদ হাওলাদারের দিকে। লোকটি মাথা নিচু করে সোফায় বসে রয়েছেন। এছাড়া আর কী বা করার আছে? আজ ওনার মেয়ের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান। এতে অবাকের কিছুই নেই। বিয়ে বাড়িতে মেহমান থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা সেটা না। আসল ঘটনা যাকে কেন্দ্র করে সেই মানুষটা আপাতত খালিদ হাওলাদারের মুখোমুখি বসে রয়েছে। বলা বাহুল্য ছেলেটার নাম শেখ আরবার রোদ্দুর। তার বলা, ফুপা আমি মৌরিকে বিয়ে করতে চাই, কথাটাকে কেন্দ্র করেই এই চাপা গুঞ্জনটা সৃষ্টি হয়েছে।
মৌরির হবু স্বামী ইপ্তি পালিয়েছে, এই নিয়ে এক দফা তুফান বয়ে গিয়েছে খালিদ হাওয়ালদারের উপর দিয়ে। প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে দিতে ওনার পাগল প্রায় দশা। লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে। এতদিনের সম্মান ধুলোয় মিশে গিয়েছে আজ। এরই মাঝে রোদ্দুরের কথা শুনে মাথায় ঝিম ধরার উপক্রম। এতগুলো মানুষের সামনে কি অবলীলায় বলে ফেললো আমি মৌরিকে বিয়ে করতে চাই। খালিদ হাওয়ালদার তাকালেন আসাদ শেখের দিকে। সম্পর্কে ওনার শালা হন। খালিদ হাওয়ালদার এবার রোদ্দুরকে বোঝানোর জন্য বললেন, এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না ফুপা? আমি কি খুবই অযোগ্য? আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক। ভালো মন্দের ধারণা আমার রয়েছে। সিদ্ধান্তটা আমি অনেক ভেবে চিন্তেই নিয়েছি। দ্বিধাজনিত ক্ষীণ স্বরে খালিদ হাওয়ালদার বললেন, তোমাদের দুজনের বয়সের ফারাক অনেকটা। তাতে কি? রোদ্দুর, তুমি আমার কথা বুঝতে পারছো না বাবা? মৌরি তোমার থেকে বয়সে 3 বছরের বড়। এই সম্পর্কটা বড্ড বেমানান। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো। অবুঝের মতো আচরণ করো না। উপস্থিতি সকলের কানাঘুষা বাড়ছে বই কমছে না। এরা হচ্ছে খালিদ হাওয়ালদারের আত্মীয় স্বজন। এদের ব্যবহারে চরম বিরক্ত রোদ্দুর। এত মানুষের ভেতরে থাকার অভ্যেস নেই তার, আর না তার এগুলো ভালো লাগে। অতপর অতিরিক্ত রাগ সামলাতে না পেরে চিৎকার করে বলল, থামবেন আপনারা? দেখছেন তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। খেয়ে দেয়ে কাজ নেই, যেখানেই পারেন অন্যের বিষয় নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু করে দেন। লজ্জা হওয়া উচিত। রাবিনা এগিয়ে এলেন, ছেলেকে সামলানোর চেষ্টা করলেন। ছেলের জেদ সম্পর্কে অবগত ওনারা রোদ্দুরের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তবে এখন যদি ছেলেকে না সামলান তাহলে কেলেঙ্কারি বেঁধে যাবে। এসব পাড়ার আন্টি টাইপ মহিলাদের সে একদমই সহ্য করতে পারে না। এরা নিজের খেয়ে অন্যের সমালোচনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রোদ্দুরের এহেন কথায় একজন মহিলা বলে উঠলেন, এই ছেলে তো বড়দের সাথে ঠিক করে কথাই বলতে পারে না। এ নাকি বিয়ে করবে। কাউকে তো সম্মানই করতে পারে না, বলি বিয়ে করে বউকে খাওয়াবে পড়াবে কি? একে তো পরিস্থিতি বেগতিক দিকে যাচ্ছে, তার উপরে এত মানুষের অস্পষ্ট শব্দ। রোদ্দুর এবার সরাসরি মুখের উপরে বলে দিল, সমস্যা নেই, আপনারা আছেন তো আন্টি। এক মাস করে আপনাদের খরচায় আমাদের দিব্যি চলে যাবে। আমার কোনো মাথা ব্যথাই রইল না, ভাগ্যিস আপনারা আছেন। রোদ্দুরের কথায় সকলেই হতভম্ব। মহিলাগুলোর মুখ চুপসে গেল। রাবিনার খুব হাসি পেলেও তিনি নিজেকে দমিয়ে রাখলেন। এখন হাসার মতো পরিস্থিতি নেই বর্তমানে। মরিয়ম অনেক করে বুঝিয়েছে মৌরিকে। অবশেষে নিজের সাথে যুদ্ধ করে বাবার সিদ্ধান্তকে বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছে মৌরি। কিছুক্ষণের মাঝেই হয়তো বিয়ের কার্যক্রম শেষও হয়ে যাবে। বয়সে 3 বছরের ছোট ছেলেটাকে বিয়ে করতে তার ভীষণই অস্বস্তি হচ্ছে। এর ভবিষ্যৎ কি হবে তার জানা নেই। পরিবার কি করে পারলো এগুলোকে সমর্থন করতে সেটাই বুঝতে পারছে না। বিশেষ করে খালিদ হাওয়ালদার। তিনি স্বভাবতই শান্ত প্রকৃতির। মেয়েদের বিষয়ে খুবই অধিকার সূচক। ইপ্তির আর তার রিলেশনের কথাটা বহু কষ্টে বাবাকে বলেছিল। রাজি করাতে গিয়েও বেগ পেতে হয়েছে তাকে, এবং অবশেষে খালিদ হাওয়ালদার রাজি হয়েছিলেন। মেয়ের সুখেই তিনি সুখী। তাই তো ব্যাপারটা বিয়ে অবধি গড়িয়েছিল। আর এখন বাবার সামনে কথা বলার মুখ নেই তার। ইপ্তি শেষ মুহূর্তে এসে সবটা শেষ করে দিল। ইনম্যাচিওর ছেলের সাথে মৌরির ভবিষ্যৎ জুড়ে গেল। আদৌ কি ভবিষ্যতে সবটা স্বাভাবিক থাকবে? বিয়ে সম্পন্ন হবার পর নিজের ঘর থেকে একটিবারের জন্য বের হয়নি মৌরি। তার কারোর সামনে, এমনকি কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। মৌরিকে জোর করে ঘর থেকে বের করে আনলো মরিয়ম। মেয়েটা এখনও অবধি কিচ্ছুটি খায়নি। সেই সন্ধ্যাবেলায় কয়েক লোকমা খাবার খাইয়ে দিয়েছিল মরিয়ম। বসার ঘরে সকলে রয়েছেন। ঘড়িতে এখন রাত্রির 11টা বাজে। মরিয়মের 3 বছরের মেয়ে মাহি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। এত মানুষের মাঝে মেয়েটা সমানে কাঁদছিল। সচরাচর এত মানুষের মধ্যে কখনো থাকতে হয়নি বাচ্চাটাকে। স্বভাবে কিছুটা মিল রোদ্দুরের সাথে। সেও বেশি মানুষের মাঝে থাকতে অস্বস্তি বোধ করে। এদিকে বড়দের সামনে যেতে খানিকটা ইতস্তবোধ হচ্ছে মৌরির। কেমন লজ্জাও লাগছে তার। সে সামনের দিকে এগোতে পারল না। মৌরিকে মনমরা দেখে মরিয়ম শুধালো, এভাবে মুখটা গোমরা করে রেখেছিস কেন? তো কি করব? হাসবো, নাচবো, গান গাইবো? সেটাও করা যায়। মৌরি কিছুই বলল না। তার চোখ গেল ডাইনিং টেবিলের দিকে। রোদ্দুর সেখানটায় বসে আরাম করে খাচ্ছে। তার নাকি আবারও খিদে পেয়েছে। তখন নাকি টেনশনের জ্বালায় শান্তি মতো খেতে পারেনি। মৌরি ফুঁসতে ফুঁসতে মরিয়মকে বলল, এই রাক্ষসটা কতবার খায়? দেখো না খাচ্ছে কিভাবে, গোগ্রাসে গিলছে। মনে হচ্ছে মুরগির রান নয়, আমার মাথাটা চিবোচ্ছে। মৌ, তুই ছেলেটার পিছনে লেগেছিস কেন বলতো?
একে দেখলে রাগে গা জ্বলে যাচ্ছে। তোরা আমাকে যেচে বানের জলে ভাসিয়ে দিয়েছিস। আসতে বল মামুনি, শুনতে পাবে। শুনলে শুনুক, আমি কি যেচে ওনার ছেলেকে বিয়ে করতে চেয়েছি? যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে। বেশি কথা বাড়াতে চাইছি না আপা, সেই ভালো। তুই আমার সাথে মজা করছিস? মজা কোথায় করলাম, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে। রোদ্দুরের পাশে গিয়ে বস, আমি খেতে দিচ্ছি। ওর পাশে গিয়ে বসবো কেন? আজ তুই অতিরিক্ত কথা বলছিস। ওর পাশে না বসলে সামনাসামনি বস, আর নয়তো ওর থেকে দূরত্ব বজায় রেখে বস। আমি আর কিছু বলতে চাইছি না। অগত্যা মৌরি গিয়ে রোদ্দুরের সামনে চেয়ারটায় বসলো। মরিয়ম খাবার বেড়ে দিল। রোদ্দুর এখনও মাথা নিচু করেই খাচ্ছে। খাওয়ার সময় কথাবার্তা বা এইদিক সেদিক চাওয়াচাওয়ি সে পছন্দ করে না, ভালো লাগে না তার। মরিয়ম রোদ্দুরকে জিজ্ঞেস করলো, তোর প্লেট তো ফাঁকা, আর একটু পোলাও দিই। গরুর গোস্ত খাবি নাকি খাসি নাকি চিকেন? মুখ তুলে তাকালো রোদ্দুর, গাল এলিয়ে এসে বলল, আমার পেট ভরে গেছে, তোমার বোনকে বেশি বেশি করে খাওয়াও আপা। বিয়ের চিন্তায় বেচারি শুকিয়ে গিয়েছে। রোদ্দুরের মুখে এমন কথা শুনে মরিয়ম শব্দ করে হেসে উঠল। বসার ঘরে খালিদ হাওলাদার, মরিয়মের স্বামী শাহেদ, আসাদ শেখ এবং রাবিনা বসে রয়েছেন। মারিয়মের হাসির শব্দেই মূলত ওনারা এদিকটাতে তাকালেন। কিসের জন্য হাসছে সেটাই বোঝার চেষ্টা করলেন বোধহয়। মৌরি চোখ রাঙিয়ে তাকালো রোদ্দুরের দিকে, আর একবার মরিয়মের দিকে তাকিয়ে বলল, তোর মনে অনেক রং লেগেছে তাই না আপা? অবশ্যই। এতদিনে যে তোকে বাড়ি ছাড়া করতে পেরেছি তাই শান্তি লাগছে। রোদ্দুরের কোনো প্রতিক্রিয়া নেই। আপাতত সে কিছু বললেই তার বউ রেগে যাবে। এমনিতেই আজ কথায় কথায় ছ্যাঁত করে উঠছে। বহু কষ্টে সিনিয়র বউ পেয়েছে সে। ছোটবেলার স্বপ্ন ছিল তার, স্বপ্নটা আজ পূরণ হয়ে গেল। সে ঠিক করে নিয়েছে এই খুশিতে সামনের শুক্রবারে মসজিদে মিলাদ পড়াবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। মরিয়ম জোর করে রোদ্দুরের প্লেটে আরও কিছুটা পোলাও আর খাসির গোস্ত দিল। বিশেষ করে মুরগির রান দিতে ভুলল না। মৌরির ওই কথাটা সে মনে রেখেছে। ডাইনিং টেবিলের কাছ থেকে প্রস্থান নেওয়ার আগে রোদ্দুরকে বলে গিয়েছে মুরগির রানটা যাতে ভালো করে চিবিয়ে চিবিয়ে খায়। মৌরি মনে মনে ভাবে, এমন বোন থাকলে শত্রুর প্রয়োজন হয় না। মনে মনে তার ভীষণ রাগ হচ্ছে। তার পরিবারের সবারই বোধহয় মাথার সমস্যা রয়েছে। তা না হলে নিজের বাড়ির মেয়ের সঙ্গে কেউ এমন শত্রুতা করে? মনটা আবারও খারাপ হয়ে গেল মৌরির। তাকে এভাবে মন খারাপ করে খেতে দেখে রোদ্দুর বলল, আপনার যখন আমাকে এতই অপছন্দ তাহলে রাজি হয়েছেন কেন? আমি মোটেও আপনাকে জোর করিনি। আমি শুধু আমার মতামত বড়দের কাছে পেশ করেছিলাম মাত্র। মৌরি ভেংচি কেটে বলল, তোমার এই মতামতই কাল হয়ে দাঁড়িয়েছে। আমি ভাই শান্তশিষ্ট ছেলে, মেয়েদের সাথে তর্কে জড়ায় না। তুমি ছেলেটা বড্ড খারাপ। চাইলেই তুমি সবাইকে বোঝাতে পারতে। রাগ করছেন কেন? আমি তো সবাইকে বুঝিয়েছি, তাই তো আমাদের বিয়েটা হলো। এই বলে রোদ্দুর বাঁকা হাসলো। মৌরি বলল, একদম দাঁত কেলিয়ে হাসবে না। তোমার হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। দাঁত কেলিয়ে হাসলাম কখন? মৌরি কথা বাড়ায় না। কথা বাড়ালেই কথা বাড়বে। এই মুহূর্তে এত কথা বলতে ইচ্ছে করছে না তার। চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। রাত বাড়ছে। অন্যান্য আত্মীয় স্বজনরা চলে গিয়েছে অনেক আগেই। রোদ্দুরের পরিবার থেকে গিয়েছে। মৌরির ব্যাগ গোছানো হলো, সবাই রওনা দেবে। এদিকে মৌরি কিছুতেই যেতে চাইছে না। তার একটাই কথা, আপাতত সে ও বাড়িতে যাবে না। তার কিছুদিন সময়ের দরকার। আর খালিদ হাওলাদার তেমনই মেয়ের মতনই নাছোড়বান্দা। আজ মৌরিকে শ্বশুরবাড়ি যেতে হবে মানে আজই যেতে হবে। খেয়ে নিজের ঘরে চলে এসেছে, 10 মিনিটও হয়নি। মৌরির পিছু পিছু মরিয়ম আর খালিদ হাওলাদার এসেছেন। তিনি এসেই বড় মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মরিয়ম, তোমার বোনকে তৈরি করে দাও। ওর ব্যাগ আর যাবতীয় জিনিস আগে থেকেই গোছানো আছে। এ কথা কেন বলছো বাবা? কোথায় যাব আমি? সব কিছু জেনেও না জানার ভান করছো কেন? বিয়ের পরে শ্বশুরবাড়ি যাবে, এটাই তো নিয়ম। আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, আজ ওই বাড়িতে যাব না। তোমাদের কথায় বিয়ে করেছি, এটাই অনেক। সব কিছু মেনে এবং মানিয়ে নিতে আমাকে কিছুটা সময় দাও। ও বাড়িতে থেকেও তুমি মেনে এবং মানিয়ে নিতে পারবে। নতুন করে ঝামেলা সৃষ্টি করো না, আর লোক হাসিও না মা। খালিদ হাওলাদারের কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর। মৌরির উপরে সুপ্ত রাগ উন্মোচন হচ্ছে। মৌরি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে মরিয়ম তার বোনের কানের কাছে ক্ষীণ স্বরে বলল, শুধু শুধু ঝামেলা কেন করছিস? বিয়ের পর শ্বশুরবাড়ি যাবি এমনটাই তো মনস্থির করেছিলি, তাই না? সেটা তো ইপ্তির বাসায় যাব বলে। আমি তো রোদ্দুরকে বিয়েই করতে চাইছিলাম না। তোরা সবাই আমাকে জোর করে বিয়েটা দিলি।
যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে, তোর উচিত সবটা মেনে নেওয়া। নিয়ম অনুযায়ী মামার বাড়িটাই এখন তোর শ্বশুরবাড়ি। বোঝাও তোমার বোনকে। ছোট্ট এই কথাটা বলে খালিদ হাওলাদার প্রস্থান নিলেন। এমনিতেই মেয়েকে ওই বাড়ি পাঠাতে ইচ্ছে করছে না, কিন্তু নিয়ম তো পালন করতেই হবে। সন্ধ্যা থেকে কম ধকল যাচ্ছে না। হবু বর পালিয়েছে, বিয়ে করতে আসবে না, এসব কথাবার্তায় একজন বাবার উপরে ঠিক কতটা প্রেশার পড়ে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন খালিদ হাওলাদার। মৌরি তার বাবার যাওয়া দেখে মরিয়মকে বলল, এক কথা তুই আমাকে কতবার শোনাবি আপা? যতবার তুই না বোঝার ভান করে থাকবি। ওকে মেনে নিতে আমার খুব সমস্যা হচ্ছে আপা। তুই একটু বাবাকে বুঝিয়ে বল না। দেখ, আমার কথা তোরা কেউ শুনতে চাইছিস না। মানছি ইপ্তিকে ভালোবেসে আমি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি? মরিয়ম ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ছোট বোনের মুখ পানে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোকে শাস্তি কোথায় দেওয়া হলো? এই বিয়েটাই আমার জন্য তো শাস্তি। বোনের মাথায় হাত বুলিয়ে মরিয়ম বলল, বোকা মেয়ে, সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুই এই মুহূর্তে কি ভাবছিস। সহসাই মরিয়মের দিকে তাকালো মৌরি। কোন কথাটা ভাবার কথা বলছে? মৌরি এখনও প্রশ্নাত্মক দৃষ্টিতে বড় বোনের মুখের দিকে তাকিয়ে। ক্ষীণ হেসে মরিয়ম বলে, তুই হয়তো ভাবছিস লোকে কি ভাবলো না ভাবলো, তাই না? শোন, মানুষের কথা কখনো গায়ে মাখবি না। তাদের মুখ আছে, তারা বলবেই। যখন হাঁপিয়ে উঠবে তখন তারা বলা বন্ধ করে দেবে। জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে সমবয়সী, বয়সে বড় বা ছোট এসব কোনো ব্যাপার না। রোদ্দুর হয়তো সবার সাথে মজা করে হেসে খেলে কথা বলে, তার মানে এই নয় সে ইনম্যাচিওর। তোর থেকে বেশি ম্যাচিওর সে, এটা মনে মনে তুইও মানিস। মরিয়মের কথা চুপটি করে শুনছে মৌরি। কথাগুলো বিন্দু পরিমাণ ভুল নেই, আর কিছুই বলার থাকে না তার। বাবার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এক ফোঁটা চোখের পানি বের হয়নি মৌরির। একই পাড়ায় বাড়ি, যখন ইচ্ছে হবে তখনই বাবাকে দেখতে পাবে। এর থেকে শান্তির আর কী বা হতে পারে? মনে খুব একটা কষ্ট নেই বললেই চলে, তবে মনে মনে 100 বার রোদ্দুরকে বকেছে সে। আজকের এই দিনটা দেখতে হচ্ছে একমাত্র বেয়াদব ছেলেটার জন্যই। বলা বাহুল্য, ইতিমধ্যেই রোদ্দুরের ডাকনামও দিয়ে ফেলেছে মৌরি। রাবিনার ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তিনি ছেলের উপরে রাগ করেছেন কিনা বোঝা যাচ্ছে না, আর মৌরিকে পুত্রবধূ রূপে মেনে নিয়েছেন কিনা সেটাও বোঝার উপায় নেই। বাসায় ফেরার পর খানিকটা গম্ভীর হয়ে রয়েছেন। এমন নয় যে তিনি মৌরিকে পছন্দ করেন না। মৌরি তার নানু বাড়ির সবার ন্যাওটা ছিল, এখনও অবধি তা বহাল থাকছে। 3 ভাইয়ের একটি মাত্র আদরের বোন ছিলেন মৌরির মা মেঘলা বেগম। মৌরিও হয়েছে ঠিক মায়ের কার্বন কপি, সেই জন্য মামাদের আদরও পাওয়া হয় খুব। মৌরির বিয়ে উপলক্ষে তার বাকি 2 মামা আসতে পারেননি, তবে রোদ্দুরের সাথে বিয়ে হবার কথাটা ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। খুশিও হয়েছেন ভীষণ। বিয়ের কথা শুনে রাবিনার বোন ওনার ছেলে মেয়ে নিয়ে ছুটে এসেছেন। মনে মনে ভেবেই রেখেছিলেন বোনের ছেলের সাথে নিজের বড় মেয়ের বিয়েটা দেবেন, কিন্তু এই কথা কখনো ছোট বোন রাবিনাকে জানানো হয়নি। আর অন্যদিকে ওনার সকল আশা আর পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে রোদ্দুর। মায়ের সাথে সাথে মেয়েরও মনক্ষুণ্ণ হয়েছে। মুখ ভার করে বসে রয়েছে রাত্রি। তাকে এভাবে বসে থাকতে দেখে রোদ্দুর জিজ্ঞেস করে, কী রে, মুখ ভার করে রেখেছিস কেন? এমনি। রোদ্দুর কিছু বলবে তার আগেই মিম বলে ওঠে, তুমি বিয়ে করে ফেলেছো বলেই আপুর মুখ ভারী। রাত্রি ইশারায় তার বোনকে থামানোর চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। যা বলার মিম আগেই বলে দিয়েছে। রোদ্দুর কিছু বুঝতে না পেরে শুধায়, আমি বিয়ে করেছি তাতে তোর মুখ ভার করার কোনো কারণ তো দেখছি না। বড় ভাই বিয়ে করেছে, কোথায় খুশি হবি? তোমার মনে রং লেগেছে তাই খুশি আছো, কিন্তু তুমি যে বিয়ে খেতে গিয়ে বিয়ে করেই ফিরে আসবে এটা কে জানতো? রোদ্দুর কিছু বলছে না। মৌরি সোফায় বসে আর চোখে দেখছে সবটা। রাত্রি মেয়েটা আবারও বলল, নিজের চেয়ে বয়সে বড় একজনকে বিয়ে করে নিলে? মুখের হাসিটা সরে গেল। রোদ্দুর বোধহয় রেগে গেল, গম্ভীর হয়ে বলল, আজ বলেছিস, আর কোনোদিন একবার তোর মুখে এমন কথা শুনলে ঠাটিয়ে এক চড় মারব। তুমি আমাকে এভাবে বলতে পারলে আপনার ভাই? বয়সে বড় হোক কি ছোট, সে একান্তই আমার। অন্য কারো মুখ থেকে একটা টু শব্দ শুনতে রাজি নই আমি। রাত্রির মুখটা চুপসে গেল। বেচারি রোদ্দুরের কাছ থেকে এমন কঠিন কথা কোনো কালে আশা করেনি। অপমানে মনটা জর্জরিত হলো। তার অন্যান্য কাজিনরা মিটমিট করে হাসছে। বোধহয় তার এই চুপসানো মুখটা দেখেই প্রাণ ভরে হাসছে, এমনটাই ধারণা রাত্রির।
ওদের দিকে শাসানো দৃষ্টিতে তাকিয়ে কোনো কাজের কাজ হচ্ছে না দেখে সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করে নেয়। এতক্ষণ সবটাই বসে থেকে লক্ষ্য করেছে মৌরি। রাত্রির শুকিয়ে আসা মুখটা দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেয়েছে সে। এই মেয়েটাকে কোনো কালেই তার পছন্দ ছিল না, গায়ে পড়া মেয়ে বলে আখ্যায়িত করেছিল একদিন। মৌরি ভুল ছিল না, মেয়েটা কিছুটা গায়ে পড়া স্বভাবেরই। শুধুমাত্র রোদ্দুরের ক্ষেত্রেই এসব ভাবতে ভাবতেই মৌরি নিজেকে বোঝায়, ছোট বাচ্চা মেয়েকে নিয়ে এভাবে আনন্দ পাওয়াটা তার মোটেও ঠিক হচ্ছে না। এমনটা তার স্বভাবের সাথে একদমই মানায় না। তবুও নিজের মনকে আটকে রাখতে পারে না। অজান্তেই তার অধর কোণে হাসির রেখার বিস্তার ঘটে। রাত অনেক হয়েছে। আজ রাবিনার বোন এবং ওনার ছেলেমেয়েরা এই বাড়িতেই থেকে যাবেন। বোধহয় কাল সকালে চলে যাবেন। এত তাড়াহুড়োয় বিয়েটা হয়ে যাওয়ার রিসেপশনের কোনো আয়োজন হবে না। পরবর্তীতে দিন তারিখ ঠিক করে বড় করে গেট টুগেদার পার্টির আয়োজন করবেন বলেই মনস্থির করেছেন আশাদ শেখ। মৌরিকে রোদ্দুরের ঘরে দিয়ে এসেছে মিম এবং তার বড় ভাবি। এই ঘরটায় বেশ ছোটোবেলায় একবার এসেছিল মৌরি। সব কাজিনরা মিলে সেদিন লুকোচুরি খেলেছিল এবং সেদিন লুকোনোর উদ্দেশ্যেও মৌরি এই ঘরটায় এসেছিল। এরপর আর কখনো আসা হয়নি। কয়েক বছর পর আজ এই ঘরে তার পদার্পণ। সারা জীবনের জন্য এই ঘরটা তার জীবনের সাথে জুড়ে গিয়েছে। মিনিট 10 সময় পর রোদ্দুর এলো। খানিকটা ইতস্তত এবং খানিকটা লজ্জাবোধ নিয়ে ঘরে ঢুকেছে সে। না জানি অন্যরা কি ভাবছে তাকে নিয়ে। এসব ভেবেই মাথা ফেটে যাচ্ছে তার। ঘরে মৌরিকে দেখে শান্তি শান্তি অনুভূত হচ্ছে। স্বপ্ন যেন আজ সত্যি হয়েছে। লোকে বলে মানুষ কল্পনায় বেশি সুখী, কিন্তু কিছু কল্পনার থেকে বাস্তবতা আরও বেশি সুন্দর। স্বল্প সময়ের জন্য হলেও মানুষ কল্পনার চাইতে বাস্তবেই বেশি সুখী। কল্পনা অদৃশ্য হয়ে যায় আর বাস্তবতা থেকে যায় আজন্মকাল। মৌরিকে নিয়ে তার সকল অনুভূতির পরিণয় তো সে এতকাল চেয়েছিল, আজ তা পূরণ হলো। বোধহয় এমনটাই অদৃষ্টে লেখা ছিল। রোদ্দুর বারবার সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে। অতশত ভাবনার মাঝেই রোদ্দুরকে কথার ছুরিঘাতে পড়তে হলো। প্রেয়সীর রাগী কণ্ঠস্বরও কোমল মনে হচ্ছে তার। মৌরি তাকে বলছে, তোমার জন্য আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। এখন সবাই আমাকে খ্যাপাবে, বলবে, ছি মৌরি, তুই একটা বাচ্চা ছেলেকে বিয়ে করলি। রোদ্দুর চুপটি করে মৌরির সব কথা শুনল। ভাবতে থাকলো আর কতজনের মুখ সে বন্ধ করবে। আজ তো রাত্রি বলেই ফেলল। তখন বহু কষ্টে নিজেকে সামলেছে। রাগে মাথা ফেটে যাচ্ছিল। না, মৌরির বিরুদ্ধে সে কোনো কথাই শুনবে না। এমনকি মৌরি নিজেও যদি নিজের বদনাম করে সেটাও সে মেনে নিতে পারবে না। রোদ্দুর এগিয়ে আসে। মৌরির চোখে চোখ রেখে বলে, আমি কাউকে কথা বলার সুযোগটুকু দেব না। কতজনের মুখ বন্ধ করবে? তাহলে আমি আমার নিজের কানটাই বন্ধ করে রাখবো। কেন? কারণ আমি ওদের কোনো ধরনের কথা শুনতে চাই না, যেগুলো আপনার বিরুদ্ধে প্ররোচিত হবে। তুমি ছেলেটা বড্ড কথা বলো। আপনি মেয়েটা বারবার আমার কথায় বিরক্ত হন, আর আমি বারবার আপনাতে মুগ্ধ হই। থম মেরে যায় মৌরি। পরপরই প্রথম কথাটার পরিপ্রেক্ষিতে বলে, বিরক্ত হবার মতো কথা বললে বিরক্ত হবই। এমন একদিন আসবে যেদিন আপনি নিজে বলবেন বিয়েটা আপনার জীবনে সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। একটু থেমে গিয়ে রোদ্দুর পর মুহূর্তেই বলে উঠল, ও সরি, সত্যি কথাটা বলে ফেললাম। ভেঙচি কাটল মৌরি। রোদ্দুর তা দেখেও কিচ্ছু বলল না। নিজের উপর খুব আত্মবিশ্বাস তার। মৌরি আবারও বলল, বদমাস ছেলে আপনার স্বামী। ছোট্ট এই কথাটায় মৌরি নিদারুণ থমকালো। কথাটায় অদৃশ্য মাদকতা লুকিয়েছিল, অন্যরকম এক অনুভূতি। মৌরি উপলব্ধি করে সেই অনুভূতির ফারাকটা তাকে ভাবতে বাধ্য করে। মৌরি নিজের অনিয়ন্ত্রিত ভাবনায় বিরক্ত বোধ করে, অবাক হয়। রোদ্দুরের দিকে তাকাতেই দেখতে পায় ছেলেটা তার দিকেই অপলকভাবে তাকিয়ে রয়েছে। কথাটা কাটতে এবং হাঁপ ছেড়ে বাঁচতে মৌরি বলে ওঠে, আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন। বারণ কে করলো? কোথায় ঘুমোবো? আমার মাথায়? রোদ্দুর, তুমি আমার সাথে মশকরা করছো? এত সাহস হয়েছে তোমার? আমার ঘাড়ে কটা মাথা আছে বেগম, যে আপনার সাথে মশকরা করব? মৌরি আবারও থমকালো। বেগম ডাকটা বেশ সুন্দর না? তার বেশ লেগেছে। আবারও নিজের উদ্ভট ভাবনাকে মাথা ঝাড়া দিয়ে দূরে ঠেলে দিল মৌরি। পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। আপাতত আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না তার। ঘুমও পাচ্ছে খুব। মৌরি শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর হাঁপ ছেড়ে বাঁচল। ঘরবাতিখানা নিভিয়ে আলো গোছা গিয়ে বিছানার অপর খালি পাশটায় শুয়ে পড়ল। কোনো শব্দ করল না। পুরো ঘরময় পিনপতন নীরবতা। ঘড়ির কাঁটা শুধু টিকটিক শব্দ করছে। বেলা বাড়ার সাথে সাথে সকালের রোদের রুষ্টতা বাড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে রোদ্দুর।
বাইরে কিছু কাজ আছে, তার বন্ধুদের সাথেও দেখা করতে যেতে হবে। একটু পরে বের হবে। মৌরি এখনও ঘুম থেকে ওঠেনি, রোদ্দুরও ডাকেনি, ঘুমোচ্ছে ঘুমোক। হুট করে অন্য পরিবেশে খাপ খাওয়াতে কিছুটা সময় অন্তত দেওয়া উচিত, যতই সবাই পরিচিত হোক। এখন এই পরিচিতি পরিবেশটাই মৌরির জন্য নতুন। রোদ্দুর ভেজা তোয়ালে মেলে দিতে চলে যায় বারান্দায়। সময় অতিবাহিত হয়, মৌরির ঘুম ভাঙে, আর মোড়া ভেঙে দেখতে পায় বারান্দা থেকে ঘরে প্রবেশ করছে রোদ্দুর। সে নড়ে চড়ে বসে। তাকে উঠে পড়তে দেখে রোদ্দুর হেসে বলে, গুড মর্নিং। মৌরি কিছু বলে না, কিঞ্চিত হাসে। বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায়, এলোমেলো খোপার চুলগুলো হাতে খোপা করে। রোদ্দুর খানিকটা দূরত্ব রেখে সামনে আসে। মৌরি আয়নাতেই তার প্রতিচ্ছবি লক্ষ্য করে বলে, কি হয়েছে? আপনার এক হাসি আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। যা ইচ্ছে বলুন, তবুও দিন শেষে আমার হয়ে থাকবেন প্লিজ। পরপর কথাগুলো বলে থেমে যায় রোদ্দুর। সেকেন্ড 5 সময় নিয়ে আবারও বলে, ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি। বাচ্চা ছেলেদের পাকামো মানায় না, নিজের কাজে যাও। আপাতত আমার কাজ হচ্ছে বউয়ের খাতির যত্ন করা। কি খাতির যত্ন করব? উচিত কি? অবশ্যই তোমার তা করা উচিত। সত্যিই বলেছেন। খানিকটা মজা করার উদ্দেশ্য মৌরি বলল, আপনি আমার মতো পবিত্র বাচ্চাকে সিডিউস করছেন। এটা কি ঠিক বলুন? রোদ্দুরের কথায় থতমত খেয়ে যায় মৌরি। চট করে সামনে থেকে সরে দাঁড়ায়। বিছানাটা গুছিয়ে পূর্ণ দৃষ্টিতে রোদ্দুরকে পরখ করে বলে, এসব কী ধরনের কথা? খুব বেয়াদব হচ্ছ। আপনার বর একটু আধটু দুষ্টু বেয়াদব হতেই হচ্ছে। শাট আপ রোদ্দুর, তর্জনী ঠোঁটে ছোঁয়ালো। চুপ করে সামনেই দাঁড়িয়ে রইল রোদ্দুর। মৌরির কাছ থেকে এক পাও নড়ল না। কথাগুলো তাকে মোটেও কষ্ট দেয় না, বরঞ্চ আনন্দ দেয়। প্রেয়সীর সব কথাই মিঠা মনে হয়। কাল যদি ইপ্তির সাথে বিয়ে হয়ে যেত, তাহলে বোধহয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই সে হারিয়ে ফেলত। ভাবলে এখনও ভেতরটা কেঁপে ওঠে। দুজনের মাঝে নীরবতা নেমে এসেছে। রোদ্দুর তার অর্ধাঙ্গিনীকে দেখছে, প্রাণ ভরে দেখছে। সারা রাত ঘুমোতে পারেনি। মানুষের বোধহয় অতিমাত্রায় খুশি হলে ঘুম হারিয়ে যায়। রোদ্দুরের হাতের উপর পৃষ্ঠে আঙুল দিয়ে খোঁচা দেয় মৌরি। ছেলেটা ভাবনাচিত হতেই বলে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও। আমার একটা কাজ আছে, বাইরে যেতে হবে। আপনি প্লিজ আমাকে এত মিস করবেন না, আমি সময় মতো চলে আসব। মৌরি ভেঙচি কাটে। রোদ্দুর শব্দ করে হেসে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে আসে। তার যাওয়ার পানে কিছুক্ষণ দেখে গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। বিয়ের কথা শুনে আশা ছেকের ছোট 2 ভাই সকাল সকাল রওনা দিয়েছেন, হয়তো যে কোনো সময় চলে আসবেন। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় মৌরি। তাকে দেখে রাত্রি ভেঙচি কাটে। মৌরি সরাসরি জিজ্ঞেস করে, কি সমস্যা? এভাবে সরাসরি প্রশ্ন করে ফেলায় হতভম্ব রাত্রি। চোরা চোখে আশেপাশে দেখে, মেকি হেসে বলে, কোথায়? কোনো সমস্যা নেই তো। আমাকে দেখে ভেঙচি কাটলে কেন? আমাকে পছন্দ হয় না? না হলেও সমস্যা নেই, যার পছন্দ সে নিজে থেকেই আমাকে যোগ্য সম্মান দিয়েছে। মুখের উপরে কথা বলায় রাত্রি কিছুটা লজ্জা পায়। একে তো সে মৌরিকে পছন্দ করে না, তার উপরে বয়সে তার থেকে বড়। বলতে অনেক কিছু ইচ্ছে হলেও বেশি কিছু বলতে পারছে না সে। ভেতরে ভেতরে ফুঁসছে। মৌরি পাত্তা দিল না, সোজা রান্নাঘরে চলে গেল। তাকে দেখে রাবিনার বোন সেখান থেকে চলে গেলেন। রাবিনাকে কাজ করতে দেখে মৌরি জিজ্ঞেস করে, তুমি কি আমার উপরে রেগে আছো মামুনি? চট করে মৌরির মুখ পানে তাকালেন রাবিনা। মেয়েটা প্রশ্নাত্মক দৃষ্টিতে নিষ্পলক দেখছে। নিজের গম্ভীর ভাবনাটা আর ধরে রাখতে পারলেন না তিনি। ফিক করে হেসে দিলেন। মৌরিকে জড়িয়ে ধরে বললেন, পাগল মেয়ে, তোর উপরে কি রেগে থাকা যায়? আমি মোটেও তোর উপরে রেগে নেই, বরঞ্চ আমি খুশি হয়েছি আবরারের সিদ্ধান্তে। এখন থেকে সব সময় তোকে আমার কাছে পাবো। তুমি কাল থেকে আমার সঙ্গে একটা কথাও বলনি আবরারকে শিক্ষা দিতে। জেদ ধরে তোকে চেয়েছে, পেয়েছেও। এ পাওয়ার মূল্য ওকে বুঝতে হবে। আজ পেয়েছে বলে যে সব সময় পেতে হবে বা পাবে, এর কোনো মানে নেই। রাবিনের কথাগুলো খুবই ভালো লাগে মৌরির। ছোটবেলা থেকে এই মানুষটা তাকে খুবই আদর যত্নে রেখেছে, মায়ের মতো আগলেছে। মৌরির যখন বয়স 8 বছর, তখনই তার মা মেঘলা বেগম মারা যান। একই পাড়ায় বাড়ি হওয়ায় প্রায় সময় রাবিনার কাছে থাকা হয়েছে। রাবিনা সকলের জন্য নাস্তা তৈরি করছেন। মৌরিও হাতে হাতে কিছুটা সাহায্য করছে। সকাল তখন 10:30। মরিয়ম এসেছে। মাহিকে কোলে তুলে নেয় মৌরি। বঞ্ছি তার ভীষণ ন্যাওটা। বেড়াতে এসে সারাক্ষণ মৌরির সাথে সময় কাটায় বাচ্চা মেয়েটা। এদিকে আসার পরপরই মরিয়ম ভালো মন্দ জিজ্ঞেস করে, সোজা রোদ্দুরের কথা শুধায়। রোদ্দুর কোথায়? আমি কি জানি, খুঁজে দেখ গিয়ে, বন্ধুদের সাথে বোধহয় আড্ডা দিচ্ছে। তুই আবার ছেলেটার পিছু লেগেছিস। পিছু কোথায় লাগলাম? তুই প্রশ্ন করেছিস, আমি উত্তর দিয়েছি।
আর ওর সাথে কি আমার পিছু লাগার সম্পর্ক? অবশ্যই। এটাকে খুনসুটি বলে। এই খুনসুটি একদিন ভালোবাসায় রূপ নেবে। আপা তুই থামবি? এসব প্রেম ভালোবাসার কথাবার্তা শুনতে ভালো লাগে না। জুনিয়র ছেলের সাথে কিসের প্রেম? ইপ্তির সাথে যখন প্রেম করেছিস, রাতভর ফোন আলাপ, তখন কিছু না। বিয়ের পর থেকে তুই বোরিং হয়ে যাচ্ছিস। কাল থেকে জুনিয়র জুনিয়র লাগিয়ে দিয়েছিস। ভালোবাসা থাকলে জুনিয়র সিনিয়র ধুয়ে পানি খাবি? তুইও এভাবে বলছিস তো কি বলবো? রোদ্দুরকে দেখে কেউ বলবে ও তোর জুনিয়র? তোর কি মনে হয় আপা? আমার মনে হওয়া নিয়ে কিছুই যায় আসে না। তোর কথা বল। আমার কিছুই মনে হয় না। তাহলে এরপর থেকে এক কথা বারবার বলবি না, এমনকি রোদ্দুরের সামনেও বলবি না। তোকে কতবার বোঝাবো? বিয়ে যেহেতু হয়ে গেছে ওকে মেনে নেওয়ার চেষ্টা কর। ও সব দিক থেকে তোর জন্য পারফেক্ট। ভাবলেশীন ভঙ্গিমায় মৌরি বলে, আচ্ছা? কি আচ্ছা? আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মৌরির কথায় খুশি হয়ে গেল মরিয়ম। বোনকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণে তোর সুবুদ্ধি ফিরেছে। বাবা এলো না কেন? বাবার কি যেন কাজ আছে তাই আসেনি। আচ্ছা শোন, বল। তোদের দুজনের কয়েকটা ছবি তুলে নিয়ে যেতে বলেছে। কেন? ছবি দিয়ে কি হবে? আমি কি জানি, যেটা বলেছে সেটাই। ঘণ্টাখানেক সময় পর বাড়ি ফেরে রোদ্দুর। সবার সাথে কুশলাদি বিনিময়ের পর দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। মৌরি সেটা খেয়াল করে। সেও পেছন পেছন ঘরে চলে আসে। বোনের পরিবর্তন দেখে মনে মনে খুশি হয় মরিয়ম। অন্যদিকে ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হচ্ছে রাত্রি। মৌরি ঘরে এসে দেখে রোদ্দুর শার্ট পাল্টে কালো রঙা টি শার্ট পরেছে। বিছানায় বসে ফোনে কিছু একটা করছে। মৌরি দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? ফোনটা রেখে দিয়ে রোদ্দুর জানায়, বন্ধুদের সাথে দেখা করতে। ওরা আপনার সাথে দেখা করতে চাইছে। আপনি কি দেখা করবেন? আপাতত না, পরে সময় সুযোগ বুঝে বলবনি। প্রসন্ন স্বরে রোদ্দুর বলে, আচ্ছা। মৌরি গিয়ে বিছানায় বসে। স্বাভাবিক স্বরে বলে, আপাতত মুখ থেকে আপনি ডাকটা সরাও। তোমার জন্য সবাই আমাকে খেপাবে, বলবে পিচ্চি একটা ছেলেকে বিয়ে করেছে, ছেলেটা ভয়েই বোধহয় তোকে আপনি করে বলছে। অন্যের কথায় প্রভাবিত হচ্ছেন নাকি নিজের মন থেকে কথাটা বলছেন? কিং কর্তব্য বিমূঢ় মৌরি। সত্যি কথাটা সে কিভাবে বলবে? রোদ্দুর যখন তাকে আপনি করে বলে তখন তারই মনে হয় দুজনের মধ্যে ঠিক কতটা পার্থক্য। বয়সের ফারাকটা তখনই পরিলক্ষিত হয়। এটার পরিবর্তন না হলে সবটা মানিয়ে নেবে কিভাবে? সবার আগে ডাকের পরিবর্তন আনতে হবে। এবং আজ থেকেই মৌরি এবার সরাসরি জানায়, আমি নিজে থেকেই বলছি। তাহলে ঠিক আছে, আজ থেকে আপনাকে তুমি করেই বলবো। গুড বয়। বসার ঘরে কথাবার্তার তুমুল আন্দোলন। বছরখানেক পর তিন ভাই একত্র হয়েছে। অনেক কথা যে জমে রয়েছে। আসাদ শেখ ভাইদের পেয়ে ভীষণই খুশি। সেটা ওনার উৎফুল্লতায় জানান দিচ্ছে। ইতিমধ্যেই সকলের খাওয়া দাওয়ার পাট চুকেছে। মৌরিকে তার অনন্য মামিরা আটকে রেখেছেন। একদমই ছাড়ছেনই না। বহুদিন পরে দেখা হয়েছে। বড়দের কথাবার্তার মাঝে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে তার। মুখ ফুটে বলতেও পারছে না। এরই মাঝে রোদ্দুর তার মায়ের ঘরের দরজার সামনে আসে। বিছানার উপরে বসে থাকা মৌরিকে ডেকে বলে, মৌরি একটু ঘরে এসো তো। রোদ্দুরের ডাকে সকলের কথাবার্তার সমাপ্তি ঘটে। মৌরি নির্বাক, হতভম্ব হয়ে একবার রোদ্দুর তো আর একবার মামিদের মুখপানে তাকায়। তার মতো ওনারাও হতভম্ব। তবে একজনের মুখশ্রী থমথমে, দেখেই বোঝা যাচ্ছে মহিলা চরম বিরক্ত। সেই মহিলা হচ্ছেন রোদ্দুরের খালামণি। তিনি বিরক্ত ভঙ্গিমায় বলে উঠলেন, বিয়ে হয়েছে একদিনও হলো না, তুই তো বউ পাগল হয়ে গেলি রে আরবার। আপা, ছেলে তো এখনই তোর আঁচল ছাড়া হয়ে গেল। ছোট বোনের কথায় বিরক্ত বোধ করলেন রাবিনা। রোদ্দুরও কম না, সেও সরাসরি বলে, তাতে তোমাদের তো খুশি হবার কথা খালামণি। মুখ ঝামটা দিয়ে অন্য পাশে ফিরে বসলেন ভদ্রমহিলা। আজই বাসায় ফিরে যাবেন তিনি। মৌরি ভেবেই পায় না কেন তাকে এত অপছন্দ করে। কারণটা কি শুধুই রোদ্দুরের বউ হয়ে আসার? রাত্রি মেয়েটাও খুব একটা পছন্দ করে না মৌরিকে। এগুলোতে মৌরিও মাথা ঘামায় না। সবাইকে যে তাকে পছন্দ করতে হবে এরও কোনো বাধ্যবাধকতা নেই। যার যার একটা নিজস্ব সীমা রয়েছে। কারোরই উচিত নয় অন্যের পছন্দে হস্তক্ষেপ করার। মৌরি এই ভেবে খুশি যে এই বাড়ির মানুষগুলো তাকে পছন্দ করে। বিশেষ করে রাবিনা। তিনি বরাবরই মৌরিকে মেয়ের স্থান দিয়ে এসেছেন। এখানে এসে মা পেয়েছে মৌরি, এই ভেবেই সে সব থেকে খুশি। সকলে চুপ করে রয়েছে। মৌরিকে এখনও বসে থাকতে দেখে রাগ হলো রোদ্দুরের। তার উপরে সে তো একটা স্বাভাবিক কথা বলেছে, তাতে সবার এভাবে অবাক হবার কি আছে? সেটাই বুঝে আসছে না। রোদ্দুর সবার উদ্দেশ্য বলে, আমি একটু মৌরিকে নিয়ে যাচ্ছি, একটা কাজ রয়েছে, তোমরা না হয় পরে কথা বলো। রোদ্দুরের কথার পরিপ্রেক্ষিতে তার চাচিরা বলেন, তোমার বউ, তুমি নিয়ে যাবে, তাতে আমাদের কি? নিয়ে যাও, নিয়ে যাও। রোদ্দুর প্রত্যুত্তর করে না, জবাবে ক্ষীণ হাসে শুধু। মৌরিকে বলে, মৌরি এসো।
মৌরি তাকায় তার শাশুড়ির দিকে। রাবিনা সম্মতি জানিয়ে বলে, যা। রোদ্দুরের পেছন পেছন মৌরিও বেরিয়ে আসে। মামিরা বোধহয় হাসাহাসি করছেন। কি লজ্জা, কি লজ্জা! মৌরির মাথা কাটা যাচ্ছে। এভাবে তো অস্বস্তিতে পড়তে হলো তাকে। রোদ্দুরের কি, সে তো পারতপক্ষে একটা নির্লজ্জ। তা না হলে নিজের বিয়ের কথা কেউ নিজেই বলে? এভাবে সবার সামনে তাকে ডাকতে চলে আসতে পারে? না জানি এখন মামিরা কি ভাবছেন। মৌরি পেছন থেকেই বলে ওঠে, তুমি তো খুব নির্লজ্জ। এভাবে কেউ বড়দের মাঝখান থেকে ডেকে আনে? কেউ ডেকে আনে না, তবে আমি আনি। আর তুমি তো জানোই আমি এমনই। প্রত্যুত্তরে মৌরি বিড়বিড় করে বলে, বেয়াদব ছেলে। রোদ্দুর থেমে যায়। মৌরি কিছুটা সমীপে এসে ফিসফিস করে বলে, যতই হোক তোমার বর। কথাটা বলেই রোদ্দুর হনহন করে নিজের ঘরে চলে যায়। মৌরি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রোদ্দুরের কথা এখনও কানে ঝংকার তুলছে। বর বর বর। ছেলেটা হঠাৎ করে কাল থেকে এমন অদ্ভুত আচরণ শুরু করেছে। মৌরির আকাশ কুসুম ভাবনার মাঝে হঠাৎই তখন সামনে মিম এবং তার ভাবি জেবিন চলে আসে। মেয়েটা কয়েক মাসের অন্তঃসত্ত্বা। সবে সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মৌরিকে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে জেবিন বলে, রোদ্দুর কি বলল গো? ভাবনায় ছেদ পড়ে। মৌরি জিজ্ঞেস করে, কি? কোথায় হারিয়ে গিয়েছো গো দেবরানী? মিম পাশ থেকে খোঁচা মেরে বলে, রূপকথার জগতে। মৌরি মিমের কান মলে দেয়। স্কুল পড়ুয়া বাচ্চা একটা মেয়ে। মৌরি বলে, বেশি পেকে গিয়েছিস? আমি যথেষ্ট বড় হয়েছি। দেবো আর একবার কান মলে? মিম মৃদু চেঁচিয়ে, না ভাবি বলে জেবিনের পিছনে লুকোই। তার এইভাবে ভাবি ডাকটা মৌরির কানে বাজে। ইপ্তির সাথে প্রণয় চলাকালীন সময়ে অনেকেই তাকে ভাবি বলে ডেকেছে, অথচ তখন এমন কোনো অনুভূতি কাজ করতো না। মিমের ডাকটা অদ্ভুত সুন্দর শুনিয়েছে। মৌরিকে চুপ থাকতে দেখে জেবিন বলে, যাও, নইলে তোমার বর আবার ডাকতে চলে আসবে। ভাবি, তুমিও শুরু করলে? জেবিন শব্দ করে হেসে দেয়। নিজের ঠোঁটে তর্জনী ছুঁয়ে বলে, এই যে আমি একদম চুপ। মৌরি ঘরে চলে আসে। এসেই দেখতে পায় রোদ্দুর ক্রমাগত পায়াচারি করছে। বোধহয় তার অপেক্ষাতেই রয়েছে। সে জিজ্ঞেস করে, ডেকেছ কেন? পায়াচারি থেমে যায়। রোদ্দুর সেখানটাতে দাঁড়িয়ে থেকে বলে, এমনি। এমনি মানে? তোমার জন্য সবাই আমাকে খুবই খেপাচ্ছিল। ভাবলেশীন ভঙ্গিমায় রোদ্দুর জানায়, তাতে আমার কি? তোমার কি মানে? তারা কি না কি ভাবলো। তুমি আসলেই ছেলেটা সুবিধের নও। তারপর? তারপর কিছুই না। তোমারও তো ওখানে বসে থাকতে অসুবিধে হচ্ছিল না? মোটেও আমার অসুবিধে হচ্ছিল না। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এতক্ষণ বড়দের মাঝে বসে থাকা যায় নাকি? চুপ হয়ে যায় মৌরি। রোদ্দুর ভুল বলছে না। তারও ওখানে বসে থাকতে খুব একটা ভালো লাগছিল না। রোদ্দুর ডেকে নিয়ে আসাতে মনে মনে খুশি হয়েছিল। তবে সেটা তো প্রকাশ করলে চলবে না। মৌরি নিজের ভালো লাগাটাকে অপ্রকাশিতই রাখল। সুপ্ত মেকি রাগ দেখালো কেবল। রোদ্দুর আরও কিছু বলবে তার আগেই মরিয়ম আসে। তাড়া দিয়ে বলে, তোদের ছবি তুলতে এলাম। এই রোদ্দুর, তোর ফোনটা দে তো। রোদ্দুর সঙ্গে সঙ্গে নিজের ফোনটা মরিয়মের হাতে তুলে দেয়। সে তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। তাদের বর-বউয়ের একসাথে কোনো ছবিই নেই। অবশেষে কটা ছবি তোলা হবে। মৌরি বারণ করে, তবে মরিয়ম শোনে না। জোর করে এলোমেলো হাত খোপা করে রাখা চুলগুলোকে ঠিক করে দেয়। মাথায় ওড়নাটা ভালো করে দিয়ে বলে, একদম নতুন বউ নতুন বউ লাগছে। তোদের দুটোকে দারুণ মানিয়েছে। দাঁড়া, চুড়িগুলো পরিয়ে দেই। চুড়ি পরবো না আপা, অস্বস্তি হয়। তা বললে কি হয় নাকি? নতুন বউ চুড়ি পরবি না কেন? মরিয়ম জোর করে কিন্তু বাদ সাধে রোদ্দুর। মৌরি পছন্দ করছে না সেটা খুব ভালো করে লক্ষ্য করছে সে। রোদ্দুর জানায়, থাকুক আপা, ওর যেহেতু ভালো লাগছে না তাহলে আলাদা করে আর চুড়ি পরতে হবে না। মরিয়ম ক্ষান্ত হয়। মৌরি অবাক হয় রোদ্দুরকে দেখে। তার ভালো লাগে এটা ভেবেছে রোদ্দুর তার খেয়াল রাখছে। মরিয়ম বেশ কয়েকটা ছবি তোলে। এরপর মৌরিকে উদ্দেশ্য করে বলে, দুজন দুজনের মুখের দিকে তাকা। এই আপা, তুই আর কত ছবি তুলবি? যতক্ষণ না তোলা শেষ হচ্ছে। তোদের ছবি তুলতে গিয়েছে আমাকে এত কষ্ট করতে হবে সেটা কে জানতো? রোদ্দুর, তুই পোজ দে তো ভাই। এই মেয়েটা একটা ঢ্যাঁড়স। তুই কিন্তু আমাকে অপমান করছিস আপা। চুপ একদম। মৌরি চুপ করে যায়। তার একদম গা ঘেঁষে দাঁড়ায় রোদ্দুর। কাঁধে হাত রেখে একদম নিজের কাছাকাছি এনে দাঁড় করায়। মৌরির চুলগুলো ঠিক করে দিয়ে বলে, আপা এবার ছবি তুলে দাও। মরিয়ম লাগাতার ছবি তুলতেই লাগলো। এদের সবগুলোর মাথা গেছে। দুজন মানুষকে এক করতে কত খাটখড়ি না পোহাচ্ছে এরা। মৌরি চোখ ছোট ছোট করে তাকালো রোদ্দুরের মুখ পানে।
ছেলেটা প্রয়োজনের তুলনায় তার থেকে একটু বেশি উঁচু, কোথায় 5 ফুট 2 আর কোথায় 6 ফুট। হৃদস্পন্দন শোনার জন্য একদম ঠিকঠাক। মৌরির ভাবনার মাঝে চেঁচিয়ে ওঠে মরিয়ম। ভাবনাচ্যুত হয়েই তার এহেন কাণ্ডে থতমত খেয়ে যায় মৌরি। ফ্যাল ফ্যাল করে সবাইকে দেখছে। মরিয়ম তার ফোনটা নিয়ে এগিয়ে এসে বলে, তোদের দুজনের এই ছবিটা একদম পারফেক্ট। এই কথাটা তো ধীরে সুস্থে শান্তভাবেও বলা যেত। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। বেশি ভয় পেয়েছিস মৌ, ভেঙচি কেটে মৌরি বলে। জানি না, এক নতুন সকাল। দেখতে দেখতে বিবাহিত জীবনের 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছে মৌরি। রোদ্দুর আর তার সম্পর্কটাকে সে মন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোদ্দুর ব্যস্ত হয়ে পড়েছে তার পড়াশোনা নিয়ে, কারণ খুব শীঘ্রই তার পরীক্ষা শুরু হয়ে যাবে। সকালে এই সময়টাতে আশাদ শেখ অফিসে চলে যান, রোদ্দুরও ভার্সিটি যায়। এদিকে বাড়িতে একা পড়ে থাকেন রাবিনা। তবে এখন থেকে ওনার একজন স্থায়ী সঙ্গী জুটেছে। আগে মৌরিও মাঝে মাঝে আসতো, রাবিনার সাথে গল্পগুজব করতো, সময় কাটাতো। এখন তো সব সময় মৌরিকে নিজের কাছেই পান রাবিনা। ওনার একাকিত্ব ঘুচেছে। মৌরি তার শাশুড়ির ঘরে যায়। রাবিনা তখন ওনার বোনের সাথে ফোনে কথা বলছিলেন। মৌরিকে দেখে গাল এলিয়ে হাসেন। মিনিট 2 কথা বলে কল কেটে দিয়ে বলেন, এতক্ষণে আমাকে মনে পড়লো? মৌরি কিচ্ছু বলল না। খানিকটা অস্বস্তি হচ্ছে তার। ঘুম থেকে ওঠার পর থেকেই এমনটা হচ্ছে। ঘরে এতক্ষণ শুয়েছিল, শুয়ে থাকতেও ভালো লাগছিল না। তারপর ভাবলো একবার এই ঘরে বসে থাকবে, শাশুড়ি বউতে মিলে আড্ডা দেবে, হয়তো কিছুটা ভালো লাগবে। মামনি, মাথায় একটু হাত বুলিয়ে দেবে? রাবিনা পা মেলে শটান হয়ে বসলেন। মৌরিকে ডেকে বললেন, কাছে আয়। মৌরি গিয়ে শুয়ে পড়ল রাবিনার কোলে মাথা রেখে। খুবই আলতোভাবে চুল টেনে দিতে লাগলেন তিনি। এখন খানিকটা আরাম বোধ হচ্ছে। 2 চোখ বন্ধ করে রাখে মৌরি। নীরবতা ভেঙে রাবিনা বলেন, একটা মেয়ের খুব শখ ছিল আমার, বহু আগে থেকে ভেবে রেখেছিলাম ছেলের বউকে মাথায় তুলে রাখবো, একদম আমার মেয়ের রূপে। আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। তাই তো তোকেই আমার মেয়ে করে দিয়েছেন পুত্রবধূ রূপে। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ রেখে গাল এলিয়ে হাসল মৌরি। এই বাড়িতে বউ হয়ে এসে সেও যে খুবই খুশি, খুব সুখী। বিয়েতে রাজি হয়ে তার মনে কোনো আফসোস নেই, কখনো থাকবেও না। সময়টা দুপুর। মাত্রই বাসায় ফিরেছে রোদ্দুর। ফেরার পথে একটা বাচ্চা ছেলে তার সামনে ফুল নিয়ে এসে দাঁড়ায়। মৌরি ফুল ভীষণ পছন্দ করে, এই কথাটা আগে থেকেই জানা ছিল রোদ্দুরের। তারপর দোলন চাপা ফুল, এটা মৌরির পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে। মৌরির জন্য দোলন চাপা আর নিজের মা জননীর জন্য সাদা গোলাপ কিনে নিয়েছিল রোদ্দুর। বাচ্চা ছেলেটাকে আরও 50 টাকা বাড়িয়েই দিয়েছিল। বাসায় ফিরে প্রথমে রোদ্দুর তার মাকে গোলাপ ফুলটা দিল। আজ যে প্রথম দিচ্ছে এমনটা না, তার জীবনের প্রথম বন্ধু হচ্ছে তার বাবা মা। এমন কোনো কথা নেই যা সে তার মায়ের সাথে শেয়ার করে না। ফুল তো এর আগেও মায়ের জন্য এনেছে, আজকের নতুনত্ব হলো সেই প্রথম মৌরির জন্য ফুল কিনেছে। ভেতরে কৌতূহল কাজ করছে, ফুল দেখে তার বেগম কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সে। অন্যদিকে মৌরি মাত্রই গোসল করে বেরিয়েছে। বারান্দায় জামা কাপড় মেলে দিয়ে ঘরে এসে দেখতে পায় রোদ্দুর ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে রয়েছে। মৌরি কিছুই বলল না, কিছু জিজ্ঞেসও করল না পর্যন্ত। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে শুরু করলো। মৌরির ঘরে আসার আভাস পেয়ে রোদ্দুর উঠে বসলো। ফুলটা নিয়ে গিয়ে মৌরির সামনে দাঁড়ালো। এগিয়ে দিতেই মৌরি জিজ্ঞেস করলো, হঠাৎ ফুল কেন? এমনভাবে বলছো যেন এর আগেও অনেকবার ফুল দিয়েছি। মেকি হাসে মৌরি। রোদ্দুরের কাছ থেকে ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নেয়। মিষ্টি মৃদু সুবাসে প্রাণটা জুড়িয়ে যায়। পরপরই হঠাৎ করে শরীর খানিকটা দুর্বল লাগতে শুরু করে মৌরির। এমনটা সকাল থেকেই হচ্ছে। ক্লান্তি ভাব, চোখ জোড়ায় ক্ষণে ক্ষণে অন্ধকার নেমে আসে। দোলন চাপা ফুলের তোড়াটি ড্রেসিং টেবিলের উপরে রেখে মৌরি তাড়াতাড়ি গিয়ে বিছানায় বসে। রোদ্দুরকে বলে তার পাশে বসতে। তোয়ালেটা নিজের অন্য পাশে রেখে দেয় মৌরি। রোদ্দুর নিজের মতো করে কথা বলেই যাচ্ছে, সেগুলো কোনোটাই মৌরির কর্ণগোচর হচ্ছে না। পাশাপাশি বসায় মৌরি রোদ্দুরের বাহুতে ঢলে পড়ে। হুট করে এমন হওয়ায় বেশ ঘাবড়ে যায় রোদ্দুর। প্রথমে ভাবে হয়তো মৌরি তার সাথে মজা করছে। এরপর যখন অস্বাভাবিক মনে হয় তখন নাম ধরে ডাকতে শুরু করে। বিছানার পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। তবুও কোনো সাড়া পাওয়া যায় না মৌরির পক্ষ থেকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। রোদ্দুর ঘর থেকে চেঁচিয়ে তার মাকে ডাকে। ছেলের ডাক শোনা মাত্রই রাবিনা ছুটে আসেন। মৌরির অচৈতন্য অবস্থায় দেখে তিনিও খানিকটা চিন্তিত।
সময় গড়ায়, দুপুর থেকে বিকেল হয়, বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে। মৌরির ঘুম ভাঙছে, চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় রোদ্দুর এক দৃষ্টে দেখছে তাকে। প্রথমে খানিকটা ঘাবড়ালেও পরক্ষণেই নিজেকে সামলে নেয়। স্বাভাবিক স্বরে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মৌরির প্রশ্নের উত্তর দেয় না রোদ্দুর। সে জিজ্ঞেস করে, তুমি খাওয়া দাওয়া অনিয়ম করছো কেন? কোথায় অনিয়ম করলাম? মৌরির বাহিরের দিকে তাকালো, বাহিরে প্রায় অন্ধকার। মৌরি বলল, এ বাবা, সন্ধে হয়ে গেল দেখছি। এতটা সময় ঘুমালাম আমি? অনিয়ম কোথায় করেছো তাই না? প্রেশার কমে গিয়েছে, ডক্টর এসেছিল বাসায়, এরপর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে তোমাকে, নিজের খেয়াল রাখতে বলেছে। এক্ষেত্রে তুমি তো আমার থেকেও পিচ্ছি, যে কিনা নিজের খেয়ালই রাখতে পারে না। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তখন? আরে বোকা ছেলে, তুমি আসলেই পিচ্ছি। প্রেশার তো মাঝে মাঝে আপ ডাউন হবেই, এটাই তো স্বাভাবিক। এতে এত রিয়্যাক্ট করার কি আছে? আতঙ্কে আমি দিশেহারা। এমন পরিস্থিতি কখনো হয়নি আমার সাথে। কই, আম্মুরও তো প্রেশার ফল করে, আম্মু তো কখনো সেন্সলেস হয়ে যায় না। রোদ্দুরের বোকা বোকা কথায় মৌরি এবার শব্দ করে হেসে দিল। রোদ্দুর কিছু বলবে তার আগেই রাবিনা ঘরে চলে এলেন। সাথে করে হাঁসের সেদ্ধ ডিম আর গরুর দুধ গরম করে এনেছেন। এগুলো দেখে নাক মুখ সিটকায় মৌরি। চোখ মুখ কুঁচকে বলে, এগুলো এখন খেতে ইচ্ছে করছে না মামুনি। সেটা বললে তো চলবে না, এক্ষুনি আমার চোখের সামনেই খাবি। তোর মামু খুব বকেছে নিজের খেয়াল না রাখলে। সময় মতো ঘুম আর খাওয়া দাওয়া না করলে আরও বকবে। আর দুলাভাই তো বলবেন ওনার মেয়ের কোনো যত্নই করছি না। খুব তো বড় গলায় তোকে ছেলের বউ করে এনেছি, এখন টিপিক্যাল শাশুড়িদের মতো অত্যাচার করছি আর কথা শোনাচ্ছি। তাই তো মেয়েটা বিয়ের এক সপ্তাহের মধ্যেই অসুস্থ হয়ে গেল। না জানি তোর বাবা কখন আমাদের হাজতে ভরে দেয়। মৌরি আছোয়া হয়ে শব্দ করে হেসে ওঠে। রাবিনা চোখ রাঙালেন। খানিকটা ভয় পাওয়ার ভান ধরে মৌরি ডিম আর দুধটুকু খেয়ে নিল। সন্ধ্যা হয়ে এসেছে। আশা ছেক এসেছেন অনেকক্ষণ আগেই। মৌরিকে এক দফা দেখে গিয়েছেন। তখন ঘুমোচ্ছিল মেয়েটা, ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, তাই এতটা সময় ঘুমিয়েছে। মৌরিকে খাইয়ে রাবিনা চলে গেলেন। রোদ্দুর গিয়ে মৌরির সামনাসামনি বসে, দেখতে শুরু করে তার প্রিয়সীকে। এভাবে তাকিয়ে থাকায় মৌরি জিজ্ঞেস করে, কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। একটু থেমে রোদ্দুর আবার বলে, জানো আমার এখনও বিশ্বাসই হয় না। আছোয়া হয়ে মৌরি জিজ্ঞেস করে, কি? অবশেষে আমি তোমাকে পেয়েছি। সেই ইন্টারে যখন পড়তাম তখন থেকে তুমি আমার ক্রাশ। কেন জানি না, অকারণেই তোমাকে আমার ভালো লাগতো। হয়তো এটা সবার কাছে ভুল, কিন্তু আমার কাছে কখনোই এটাকে ভুল মনে হয়নি। ভালোবাসা কখনো বয়স মানে না। সিনেমা দেখা হয় খুব? না, কেন? কথাগুলো সিনেমাটিক মনে হচ্ছে, সত্যি বলছি। এগুলো সবটাই আমার মনের কথা। পুরনো কথা নাই বলি, শুধু অতীত নয়, বর্তমানেও আমি তোমাকেই ভালোবাসি। ভবিষ্যতেও আমি তোমাকেই ভালোবেসে যাব ইনশাল্লাহ। মৌরি চুপচাপ রোদ্দুরের কথা শুনে যাচ্ছে, সে কিছুই বলছে না। দেখে রোদ্দুর আবারও বলে ওঠে, তুমি সারা জীবন থাকবে তো আমার পাশে? কেন জানি মৌরির প্রত্যুত্তরে কিছু বলতে ইচ্ছেই হলো না। ছোট্ট করে মুচকি হাসি উপহার দিল। রোদ্দুর এতেই তার নীরব সম্মতি পেয়ে গেল। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, তুমি কি জাদু জানো? কেন? তোমার একটা হাসিতেই আমার হৃদস্পন্দন তরতর করে বেড়ে গেল। এই ছেলে পাগলামিতে মৌরি আবারও হেসে উঠল। তার খিলখিলিয়ে হেসে ওঠার প্রতিটা ধ্বনি পুরো ঘরময় প্রতিধ্বনিত হলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো? আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।